কলকাতায় অ্যাডাপ্ট করার পর আমার একমাত্র চ্যালেঞ্জ ছিল যে লোকেশন, কলকাতাকে যতটা পারা যায় এক্সপ্লোর করা। আমি শুধু সকাল থেকে রাত্রিবেলায় এটা ভাবি যে আমি আরও বেটার পারফরমেন্স কী করে করব, আমি আর কি করলে আরও বেটার ক্যারেক্টার পাবো, এইটাতে ফোকাস। যারা দিতে পারিনি, যারা একে অপরকে দিতে পারিনি, যারা নিজেদেরকে দিতে পারিনি, যারা তঞ্চকতা করে কাজ এগিয়ে নিয়ে যেতে চেয়েছে, তারা সব মুছে গেছে। আমি এক একটা নাম করতে পারি, সেসব নাম তোমরা ভুলে গেছো। এখন নাম করলে বলবে ও মা ও বাবা, তখন তো একটা বিশাল নাম ছিল। এরকম টেকনিশিয়ানের কথাও আমি বলতে পারি। কিন্তু তারপর রিয়েলাইজ করে যখন টার্ন রাউন্ড করেছে আবার কিছু কিছু মানুষ, তারাও কিন্তু আজকে সেই একইভাবে কাজ করে যাচ্ছে। যদি হও সুজন, তাহলে এক বেঞ্চে তিনজন বলা যেতেই পারে। আজকে আমরা যেভাবে গাতাগুতি করে বসে আছি, তো একটা প্রথমেই জিনিস বলো। কলেজ লাইফের আড্ডার মতো মনে পড়ে না যে আমরা আমাদের জেভিয়ার্সের ব্যাগ ইয়েতে গ্রিন বেঞ্চ ছিল, সেই একটা বেঞ্চ আর টেবিল জুড়ে আমরা কতজন মিলে যে বসতাম ভাবা যায় না। সেটা এখন সিনেমার ক্ষেত্রে তোমরা একই জায়গায় বহুজনের স্থান সংকুলান করে তারপরে একটা পুরো গোটা গল্পকে দাঁড় করাও। তো এক্ষেত্রে যদি বলো যে মোটামুটি কতজন ছিল তোমাদের টিমে এবং সেই যুদ্ধকাণ্ডটা কেমন ছিল? নর্মালি একটা বাংলা চলচ্চিত্র করতে গেলে যেরকম লাগে ততজনই ছিল, কিন্তু কোথাও একটা আমাদের এখানে সব মিলিয়ে ইউনিট অনেক বেশি ছিল। তার কারণ প্রচুর রাস্তাঘাটে শুটিং করতে হয়েছে, এবং সেটা করলে যে টেকনিক্যাল রিজনসের জন্য লোকজন, গাড়ি পত্তর ইত্যাদি অনেক বেশি লাগে। প্রচুর সেই কারণে অনেক বেশি লোকজন তো ছিলই। আর যাই হোক, ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং শ্যুট। আমি এইটুকুই বলবো যে অনেক দিন হয়ে গেছে যদিও, কিন্তু ইট ওয়াজ লাভলি শ্যুট। অনিন্দমটা তো যখনই তার তার কোনো গল্পে কাউকে কাস্ট করে তাকে নতুনভাবে রিডিসকভার করানোর একখানা চেষ্টা করে, মানে দর্শকদের চোখ দিয়ে। তোমার ক্ষেত্রে সেই ব্রেনস্টর্মিংটা কেমন ছিল? মানে তুমি নিজেকে কিভাবে রিডিসকভার করলে, দর্শকরা কিভাবে করতে পারবে? দেখো, এইটাকে আমি বলবো যে আমি অরিন্দমদার সঙ্গে এর আগেও যা যা কাজ করেছি এবং এখনও যা করছি, মায়াকুমারী, ইস্কাবনের বিবি, সাহেব বিবি, জোকার, তো প্রত্যেকটা চরিত্রই ভেরি ভেরি ইন্টারেস্টিং এবং অরিন্দমদা ভেবেছেন আমাকে ওই চরিত্রগুলোতে। আই এম ভেরি গ্রেটফুল। এবং আমি যেরকম একটা অন্যরকম হয়ে গেছি, পুরো অরুণিমার বাইরে একটি চরিত্র তুলিকা ইস্কাবনের বিবির ক্ষেত্রে। আশা করি দর্শকও সেটা বুঝতে পারবেন। অরিন্দমদা, গল্প যখন তুমি অরুণিমাদিকে ক্যারেক্টারটা দিচ্ছিলে, তোমার আমরা গল্পতে জানি বা নভেলটা একটা অন্যরকমভাবে তৈরি করা আছে, সেটা বাংলার প্রেক্ষাপটে তৈরি করার জন্য কি কি তুমি দিলে, কি কি ইনগ্রিডিয়েন্টস তুমি অ্যাড করলে? মুম্বাইয়ের প্রেক্ষাপটে ভীষণ শহরকেন্দ্রিক একটা গল্প, কিন্তু হয় না যে কোনো গল্প, চরিত্র এগুলোর প্রাসঙ্গিকতা স্থানকালে ঊর্ধ্বে ওঠে। তো এটা সেই রকমই যে ক্রাইসিসে মহিলা এবং তাদের সেই ক্রাইসিস উত্তীর্ণ করার লড়াই, তাদের ভালনারাবিলিটি, তাদের কখনো সেই ক্রাইসিসের অংশ হয়ে যাওয়া, এই সমস্ত কিছু তো সারা পৃথিবী জুড়েই ঘটছে। তো এখানে যে প্রিমাইসটা একদমই বলতে পারছি না, কিন্তু যে প্রিমাইসটা ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং সেটা খুব ছোটোবেলায় আর্থার হেলির একটা উপন্যাস পড়েছিলাম। কি উপন্যাস পড়েছিলাম সেটাও বলবো না, কিন্তু আর্থার হেলি বিখ্যাত ছিলেন ওই নানা রকম লোকেশন নিয়ে উপন্যাস লিখতে, যেমন এয়ারপোর্ট, হোটেল, হসপিটাল, এই রকম। তো ওই রকমই আর কি। তো এই ক্ষেত্রে সেটাই যে ওই প্রিমাইসটা, সেটা বম্বেও হতে পারে, কলকাতাও হতে পারে, পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে, এবং সেইখান থেকে ক্রাইসিসটা উঠে আসা, সেইটা আমার মনে হয়েছে খুব ইন্টারেস্টিং জার্নি। কলকাতায় অ্যাডাপ্ট করার পর আমার একমাত্র চ্যালেঞ্জ ছিল যে লোকেশন, কলকাতাকে যতটা পারা যায় এক্সপ্লোর করা। আমার প্রত্যেকটা ছবিতে যখনই কলকাতাকে দেখাই তখন নতুন করে কলকাতা দেখানোর চেষ্টা করি। এই ছবিতেও মানে শবরে যেভাবে কলকাতাকে এক্সপ্লয়েট করা হয়েছে, তারপরে কলকাতাকে নতুন করে এক্সপ্লয়েট করতে পারাটাই হচ্ছে চ্যালেঞ্জ, সেটা এই ছবিতেও হয়েছে। অরুণিমাদি, তোমার কাছে আসি। সেক্ষেত্রে যে কথাটা বললো যে একটা মহিলার ভালনারেবিলিটি এবং তার সঙ্গে জড়িয়ে তার ক্রাইসিস সমস্ত কিছু থেকে, অথচ আমরা এখনও বলে থাকি বিভিন্ন ক্ষেত্রে একটা মেয়ে যদি সিও হয়ে যায় বা একটা বড় পজিশনে চলে আসে, একটা মেয়ের দিকে খুব সহজে আঙুলটা উঠিয়ে ফেলা যায়। সিও কি এমনি এমনি হয়েছে, এই কথাটা চলে আসে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বহু মহিলাকেও দেখা যায় এই লেভেলাইজটা করে দিতে। তুমি কতখানি এটা দেখেছো, নিজে চাক্ষুষ করেছো, এবং এটার কোনো কিওর কি বুঝতে পারো?
মাইন্ডসেট, এটা দেখো মানুষের মাইন্ডসেট, মানুষের শিক্ষা, এটাতে মানে এটা এক একটা মানুষের তার নিজের ওপর, এটা আমাদের কেউ শেখাতে পারে না। ডেফিনেটলি এটা মাইন্ডসেট। আমি যখন একটা মানুষের সাকসেস দেখি, ছেলে হোক মেয়ে হোক, আমি সবসময় তার হার্ড ওয়ার্কটা দেখার চেষ্টা করি। কারণ না, প্রথমত দেখো লাক, সেই মানুষটার লাক আছে তবেই সে সেই জায়গাটা পেয়েছে এবং তার যোগ্যতা ডেফিনেটলি আছে। যদি নাও থাকে না, সেই জায়গাটায় পৌঁছতে গেলে সে এমন এমন সিচুয়েশন দিয়ে যাবে যে তার সেই যোগ্যতাটা তৈরি হয়ে যাবে। আমি দেখি স্যার হার্ড ওয়ার্ক ছাড়া তো জীবনে কিছু হতে পারে না। আমার কখনো এটা মনে হয় না। আমি আমার দিক দিয়ে বলতে পারি, আমি বলি যে সে আরও ভালো করুক এবং অনেক কষ্ট করেছে বলে সেই জায়গাটা অ্যাচিভ করেছে। তবে হ্যাঁ, এটা মানুষের মাইন্ডসেট, তার মুখ তো আমি বন্ধ করতে পারি, আমি নিজেকে চেঞ্জ করতে পারি। অরিন্দমদা এই যে বলো লাক, সেক্ষেত্রে দাঁড়িয়ে বহুবার লাক তোমার সঙ্গে দেয়নি, দেয়নি আমরা সে, বাট অ্যাট দ্য সেম টাইম যদি তুমি তোমার লাইফটাকে খুব সাকসেসফুল ধরে নিই আমাদের চোখে, তাহলে সেক্ষেত্রে কতটা তুমি নিজেকে লাকি মনে করবে, কতটা তোমার হার্ড ওয়ার্ক মনে করবে, আর কতটা মনে হয় ইয়েট টু বি ডান? ইয়ার টু বি ডান তো অনেক, মাইলস টু গো বিফোর আই স্লিপ, সেটা আছে। এবং আমি কিভাবে দেখি জানো জীবনটাকে, আমার এই বয়সে আমার বহু বন্ধু বান্ধব আছে যারা রিটায়ার্ড লাইফ লিড করছে। দে হ্যাভ রিটায়ার্ড ফ্রম অ্যাক্টিভ প্রফেশন অ্যান্ড দে আর লিভিং আ রিটায়ার্ড লাইফ। সেক্ষেত্রে আমি আমার জীবনে 48 বছরে এসে আমার মনে হয়েছিল আমি ডিরেকশন দেব, এবং তারপর থেকে আজ অবধি এই অল্প সময়ের মধ্যে 24টা ছবি এবং ওটিটি এবং সাকসেসফুল, তোমাদের কথাতেই টপ র্যাঙ্কিং ডিরেক্টর, এই সমস্তগুলো এত বেশি পাওয়া জীবনে ঘটেছে সেগুলো, এবং ওই না পাওয়া বা ব্যর্থতা বা ব্যাকস্ট্যাবিং যেটাই বলো, সেইগুলো এত কম, এবং সেগুলোকে উত্তরণ তো প্রত্যেকবার নানাভাবেই আমরা করতে পেরেছি। এবং তা করতে পারার মূল হচ্ছে যে যদি তুমি তোমার কাজের প্রতি প্যাশনেট থাকো, 100% অনেস্ট থাকো, তাহলে ওই যে কসমস তোমাকে সব দেবে, নেবে আবার দেবে, এবং ওটাই তো জীবনের শিক্ষা। তো এত বেশি পেয়েছি, আই এম সো গ্রেটফুল টু গড দ্যাট ইজ এনাফ। এবং একটা জীবনে এতটাও পাওয়া যায় না, কিন্তু তবু ওই উদ্যম, ওই জায়গাটা, উচ্ছ্বাসা বলবো না, কিন্তু স্ট্রং সেন্স অফ কি বলবো, পারফরমেন্স, স্ট্রং সেন্স অফ পারফরমেন্স, যে আরও অনেক কিছু করতে হবে। আই অলসো বিলিভ ইন ওয়ান থিং, যে এ কী করছে, ও কী করছে, ও কী করে করলো, এগুলো না আমি চাইলেও ভাবতে পারবো না। বিকজ আমি খুব সেলফিশ, আই লাভ মাই সেলফ। আমি শুধু সকাল থেকে রাত্রিবেলা এটা ভাবি যে আমি আরও বেটার পারফরমেন্স কী করে করব, আমি আর কি করলে আরও বেটার ক্যারেক্টার পাবো, এইটাতে ফোকাস। আমার মনে হয় যে আমাদের শুধু পার্টিকুলার মেয়ের ক্ষেত্রে আমি বলবো না, ছেলে মেয়ে নির্বিশেষে, অরিন্দমদা যেটা বললো, আমি নিজেকে আরও বেটার কী করে করতে পারবো, তাহলে অটোমেটিক্যালি, অ্যান্ড ইফ ইউর আ পজিটিভ হার্ড ওয়ার্কিং পারসন, তুমি অটোমেটিক্যালি বেটার অপরচুনিটিও লাইফে পাবে। তরুণীমাদি, তাহলে কি সেই প্যাশন থেকেই তুমি অনেকটা কাজ কমাও? মানে তোমাকে তো খুব অল্প সংখ্যক ছবিতে দেখা যায়, যদি প্রত্যেক বছর হিসাব করা যায়, সেটা কি খুব ওই প্যাশনের জায়গা থেকেই কন্ট্রোল ডিসিশন? আই অ্যাম আ পারফেকশনিস্ট, মানে আই ক্যান চেঞ্জ, আমি না নিজেকে বদলাতে পারবো না। আগে আমার না আসে, মানে ভালো জিনিস বললেও আগে না। টিটোদা আমাকে, মানে দীপঙ্কর দে আমাকে একটা কথা বলেছিলেন, যে নিজেকে যদি সাস্টেন করতে চাও অরিন্দম, নিজেকে যদি সাস্টেন করতে চাও আর যদি ওপরে উঠতে চাও, না বলা শেখো। হোয়াট অ্যান ইনক্রেডিবল লাইন! আমার এখনো মনে আছে, আমার বাড়িতে বসে টিটোদা এই কথাটা আমাকে বাট বলেছে। ট্রাস্ট মি, আমি কিন্তু প্রতি মুহূর্তে এটা আমাকে বলা হয় যে আর মাগো না বলো না, এবার একটু ইজিলি ইয়েস বলো। তো জানি না, আর অবভিয়াসলি এই কথাটাও খুবই ভ্যালুয়েবল আমার ক্ষেত্রে। আমি আমার কাজের ক্ষেত্রে বলবো, দেখো ছোটোবেলা থেকে যে জিনিসটা আজকে আমাকে তুমি বলে রান্না করো আর খুব ছোটো বাসন মাজো, ঠিক আছে, আমি বাসন মাজতে আমার মন থেকে চাইলে আমি বাসন মাজবো, আমি ওটা 100% দিয়ে করতে পারবো, কারণ ওটা
আমার পছন্দ। ঠিক স্ক্রিপ্টের ক্ষেত্রেও যে চরিত্রটা, ধরো ইস্কাবনের বিবি যখন আমি সিনপসিসটা শুনেছিলাম, আমি গাড়িতে যেতে যেতে শুধু ভাবছিলাম যে স্ক্রিপ্টটা কীরম হবে, কীরমভাবে নিজেকে প্রিপেয়ার করব, কবে বাবা আমরা শুটিং করব, তাড়াতাড়ি যেন ভগবান শুটিংটা শুরু হয়ে যাক, বিকজ ওটা আমাকে খুব মানে কিক দিয়েছিল। আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড এই কাজটা করবো বলে। এবার কোনো একটা চরিত্র ধরো পেলাম যেটাতে আমার নিজেরই কোনো ইন্টারেস্টিং লাগলো না, তো আমি আমার দর্শকদের কি করে সে উপহারটা দিতে পারবো। সেই ক্ষেত্রে আমার মতন প্যাশনেট মানুষের ক্ষেত্রে আমি বছরে একটা কাজ করি, সেটা চেষ্টা করি যাতে খুব স্পেশাল হয়। অরিন্দমদা 3 জন অভিনেত্রীকে নিয়ে কাজ, এবং 3 জন 3টে অন্য ধরনের মানুষ। এই 3 জনের চরিত্রকে যখন আবার নতুন করে তোমায় বুনতে হয়েছিল, ম্যানেজ কিভাবে করেছো জানতে চাইবো না, 3 জনেই নিজের জায়গায় যথেষ্ট প্রফেশনাল, কিন্তু 3 জনের চরিত্রটা লেখা এবং 3 জনকে আলাদা করা যেন দর্শক মনে হল থেকে বেরোনোর পর যেন মনে রাখে, সেই দায়িত্বটা কি পুরো দায়িত্বটা তোমার ওপর ছিল, নাকি তার সঙ্গে তোমার যে স্ক্রিপ্ট রাইটার তার ওপর অনেকটা ছিল? কিভাবে এই প্রি প্রোডাকশনটা হয়েছিল যদি একটু বলো। 3 জন মহিলাকে একসাথে সন্তুষ্ট করে একটা কাজ করা খুব ডিফিকাল্ট, কিন্তু হ্যাঁ, আমি তো চাই যে একে অপরের মধ্যে এই ট্রু কম্পিটিশনটা থাকবে। ইটস নট ডিস্ট্রাকটিভ কম্পিটিশন, ইটস ক্রিয়েটিভ কম্পিটিশন, যে আমরা একে অপরের থেকে বেটার করব। সেটা যদি থাকে তাহলে কিন্তু কেউ কাউকে ছোট করার চেষ্টা করবে না, বা ওই জায়গাটা অরিন্দম দা আমার জন্য এই জায়গাটা একটু বেশি দেখো, ওর জন্য কম করো, এটা থাকবে না। কিন্তু আমি এই রকম সিচুয়েশনের মধ্যে দিয়েও জীবনে গেছি, এরকম আর্টিস্টও আমার জীবনে এসেছে যে ওরটা কেন বাড়িয়েছো, ওরটা কমিয়ে আমারটা বাড়াও, এসবও এসেছে। আই হ্যাভ হ্যান্ডেলড, আমি একটা কথা বলেই খুব পরিষ্কার, এবং সেটা হচ্ছে যে ইটস অল অ্যাবাউট প্রফেশনালিজম, ইটস অল অ্যাবাউট দ্য ডিমান্ড অফ দ্য স্টোরি। আমার কন্টেন্ট কি চাইছে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। আমি তোমার কথা শোনার জন্য ছবি করতে আসি। এরা আজকের প্রজন্মের কথাই বলো বা অরুণিমা যারা এতদিন ধরে কাজ করছে, মূলত তাদের টিকে থাকার কারণ হচ্ছে ইফ দে হ্যাভ বিন প্রফেশনাল এনাফ, ইফ অনলি দে হ্যাভ পেড রেসপেক্ট টু দেয়ার জব অর নট। আমার জীবনে প্রথম আশা চলচ্চিত্রে এবং এই অভিনয় জগতে, সেটা হচ্ছে আমি তখন আমার MBA কমপ্লিট করেছি, MBA পাস করেছি, এবং আমি PhD করব বিদেশে অ্যাপ্লাই করেছি। সেই সময় বসে আছি, সেই সময় আমার প্রথম অভিনয়ের সুযোগ পাওয়া, এবং আমার প্রথম অভিনয় আসে সেটা হচ্ছে 89-এর 19th নভেম্বর টিভিতে আমার হালকা হাসি চোখের জলে আমার একটি তোমার অভিনীত একটি সিরিজ। সেই সময় থেকে আজ অবধি কত মানুষ দেখলাম, কত অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ানস, প্রাইজড টেকনিশিয়ানস, মানে লোকে পাগল তাদের সাথে কাজ করার জন্য। এরকম বহু মানুষ দেখলাম। একমাত্র টিকে থেকেছে তারাই যাদের মধ্যে একটা বেসিক অনেস্টি আছে, যাদের মধ্যে একটা প্যাশন আছে, যারা কিন্তু মূলত অভিনয় বা এই শিল্পকে রেসপেক্ট দিয়েছে, যারা দিতে পারেনি, যারা একে অপরকে দিতে পারেনি, যারা নিজেদেরকে দিতে পারেনি, যারা তঞ্চকতা করে কাজ এগিয়ে নিয়ে যেতে চেয়েছে, তারা সব মুছে গেছে। আমি একটা নাম করতে পারি, সেসব নাম তোমরা ভুলে গেছো। এখন নাম করলে বলবে ও মা, ও বাবা, তখন তো একটা বিশাল নাম ছিল। এরকম টেকনিশিয়ানের কথাও আমি বলতে পারি, কিন্তু তারপর রিয়েলাইজ করে যখন টার্ন রাউন্ড করেছে আবার কিছু মানুষ, তারাও কিন্তু আজকে সেই একইভাবে কাজ করে যাচ্ছে। তো জীবনের থেকেই আমরা শিখি সবসময়, ইটস সো ভেরি ইম্পর্টেন্ট। এইটুকু শিক্ষাও যদি না হয়, তাহলে উই আর অ্যাকচুয়ালি ফ্লাউটিং অ্যান্ড ডিসরেসপেক্টিং দ্য বেসিক টেনেটস অফ লাইফ। বেশ, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। গত সপ্তাহের কথাই যদি বলি, কয়েকটি সিনেমা হল বন্ধ ছিল, এবং তা সেক্ষেত্রে দাঁড়িয়ে ভালো সিনেমা নেই, বাংলা সিনেমা ভালো চলছে না, নানা কথা আসে। এবার যখন ইস্কাবনের বিবি আসছে, তখন একটা
তখন দেখা যাচ্ছে যে এটা এমন একখানা সময় যেখানে খুব বেশি কম্পিটিশন নেই। অন দি আদার হ্যান্ড যখন মিতিন মাসি তোমার রিলিজ করেছিল তখন সেটা নিয়ে সেই সময় বিভিন্ন ছবি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়, রেটিং কমানো, এই সমস্ত কিছু। এই পুরো অনেকগুলো ছবি একসঙ্গে আসা, আবার কোনো ছবি নেই বাসে শুধু নিজের ছবি আসা, এই পুরো সিনারিওটা কিভাবে দেখলে? কম্পিটিশন থাকা না থাকা, রেটিংস কমানো, এবং এই পুরো সিনারিওটা সাধারণ মানুষের কাছে বাংলা চলচ্চিত্র জগতের মানটা কোথায় নিয়ে গেল? ওই যে তুমি রেটিংস কমানো ইত্যাদির কী সব গল্প টল্প করলে, সেই সময় আমার ছবিও চলছিল। আমাকে কোনো কমেন্ট করতে দেখেছো? এটা আমার জীবনের শিক্ষা। সেটা হচ্ছে যে চুপ করে থাকা। যখন মনে হয় যে প্রতিবাদ করার কোনো অর্থহীন, এবং যে প্রতিবাদ সিরিয়াসলি করার প্রয়োজন নেই, কারণ অচিরেই আসল সত্য ঠিক বেরিয়ে আসে, সেগুলোর প্রতি নজর দেওয়া। ইটস ইম্পর্ট্যান্ট ইন লাইফ যে আমাদের জীবনের ABCD এতগুলো এজেন্ডা, এতগুলো সব কিছু উঠে উঠে আসে, তো ইটস ইম্পর্ট্যান্ট ইন লাইফ যে কোনটাকে অ্যাড্রেস করব আর কোনটাকে করব না। প্রত্যেক জিনিসকে জীবনের সমান মূল্য দিয়ে অ্যাটেনশান দেওয়ার মতো সময় আমার নেই এবং ইচ্ছেও নেই। আমি এই জায়গা থেকে উঠে এসেছি যেখানে সারা ভারতবর্ষে একটা ছবি রিলিজ করেছিল, সেই ছবিটির নাম বাহুবলী 1, এবং সারা ভারতবর্ষে সেই দিন একটাই ছবি রিলিজ করেছিল, সেটা এই বাংলায় একটি বাংলা ছবি যার নাম দুর্গা সহায়। এবং সেই সময়তে সেই দুর্গা সহায় তার প্রযোজককে পুরো টাকা রিটার্ন দিয়ে, প্রচুর প্রফিট দিয়ে, শুধু তাই নয় পরবর্তী ক্ষেত্রেও প্রচুর রিটার্ন দিয়েছে। মানে কিছুদিন আগে অবধিও সেটি আবার একটি OTT প্ল্যাটফর্ম আবার নতুন করে কিনে নেয় এবং বেশ ভালো টাকা দিয়ে। তখন আমার প্রডিউসার আমাকে বলেছিল যে অরিন্দম দাস, সিরিয়াসলি বলে বোঝাতে পারবো না যে এই ছবিটা এইভাবে টাকা দিয়ে যাবে আমি কখনো ভাবিনি। তো সেই জায়গা থেকে আমরা আজকের এই পরিস্থিতিতে এসেছি। আমরা এই পরিস্থিতিতে দিয়েও গেছি যেখানে পুজোর সময় 8টা বাংলা ছবি রিলিজ হতো, তারপর তার সাথে আরও হিন্দি ছবি রিলিজ হচ্ছে। তো সেখানে আজকে এই যে স্ক্রিনিং কমিটি করা হয়েছে ইত্যাদি, আমি খুব সদর্থকভাবেই বলছি যে এটার প্রয়োজন কোথাও একটা ছিল। যে এবছর যখন পুজো, তখন তো 4টের বেশি বাংলা ছবি আসবে না, তো অন্তত 4টে ছবি হেসে খেলে চালাবার মতো জায়গা পুজোর সময় আছে। সো উই রিয়েলি ডোন্ট হ্যাভ মাচ স্কোপ অফ কমপ্লেন। এবং আজকে আবার 12 তারিখে মিতিন রিলিজ হচ্ছে, তারপরের সপ্তাহে কর্পূর রিলিজ হচ্ছে, এবং অলসো তার পরের সপ্তাহে, মানে সেম মিতিন রিলিজ হওয়ার পরের সপ্তাহে অর্থাৎ 19 তারিখে ধুরন্ধর 2 আসছে। তো টক্সিক ভয় পেয়ে কিন্তু পালিয়ে গেছে, তাদের রিলিজ ডেট চেঞ্জ করে দিয়েছে। তো কিন্তু আমরা চেঞ্জ করিনি, হ্যাঁ, এবং আমরা চালিয়ে যাব। তো এখানে দেখার সেটা হচ্ছে যে বাংলা চলচ্চিত্রের পাশে, ভালো বাংলা চলচ্চিত্রের পাশে আমরা মুখে যতটা বলি ততটা কি থাকি? হিন্দি চলচ্চিত্রর ঊর্ধ্বেও সবাইকে, তোমাদের জন্যও বলছি, তোমাদের জন্য বলছি, দর্শকের জন্য বলছি, আমরা আমাদের নিজেদের জন্য বলছি, এই যে পাশে থাকার কথা আমরা বলি, দেখি এবার কে কত কার পাশে থাকতে পারে। এই পাশে থাকাটাই প্রয়োজন, এটা মাথায় নিয়ে নাও। ক্ষুদ্রতা, বিচ্ছিন্নতা দিয়ে একটা বাংলা ইন্ডাস্ট্রি এইটুকু, তার মধ্যে শত সহস্র দেশ ভাগ করে চলেছি। অমুকের ছবি আসলে অমুক সম্পর্কে বলছি, অমুকের সম্পর্কে বলতে গিয়ে আরও 4জনকে, এই যে এইটা, এবং একটা সোশ্যাল মিডিয়া পেয়ে গেছি না হাতের খেলা, এবং সেই খুব সহজে সব কিছু বলতে পারার একটা ক্ষমতা, এই যে পেয়ে যাওয়াটায় সেটাকে যথেচ্ছাচার ভাবে ব্যবহার করার শাস্তিস্বরূপ এটা আসছে। কারণ বাংলার দর্শকরা তো তিতিবিরক্ত হয়ে যাচ্ছে যে কাদের ছবি দেখতে যাব, সারাক্ষণ ধরে যারা ঝগড়া করে বেড়ায়। সাউথে দেখো একে অপরের পাশে কিভাবে দাঁড়িয়ে পড়ে এরা। কেউ কখনো কাউকে তুমি দেখবে আল্লু অর্জুনের ছবি যখন আসছে তখন রামচরণ তার এগেনস্টে কোনো কথা বলবে? তারা বরং তার ছবি সরিয়ে দেবে, না আল্লুর ছবি আগে আসুক, আমার ছবি তারপরে যাবে। এইভাবে
সেটা শুধুমাত্র ডিরেক্টরের ইনস্ট্যান্স দিচ্ছে, অ্যাক্টার্সদের ইনস্ট্যান্স দিচ্ছি না, আমি কিন্তু ডিরেক্টর, প্রডিউসার সবাইকার ইনস্ট্যান্স দিচ্ছি। আজকে মুম্বাই ইন্ডাস্ট্রিতেও একই কথা, ঠিক সেইভাবে কিন্তু আজকে মহারাষ্ট্রিয়ান ছবি, পাঞ্জাবি ছবি এত তত্তর করে এগিয়ে চলেছে। ঘটনাটা হচ্ছে আগে আয়নায় নিজেকে দেখো প্লিজ। বেশ, আয়নায় নিজেদের দেখার একটা প্রশ্ন যখন উঠলই, তখন শেষ যে প্রশ্নটা তোমাদের দুজনকেই করবো, ইস্কাপনের বিবি যখন মুক্তি পাচ্ছে এবং তোমরা দুজনেই ওয়ার্ল্ড পলিটিক্স বা সারা বিশ্বে কী চলছে সেটা নিয়ে যথেষ্ট অবগত, গোটা বিশ্বের একটা প্রান্ত এখন জ্বলছে, কিভাবে মানুষ মারা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, শিশু থেকে মানে সবাই। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ক্ষুদ্র সংকীর্ণতা, এই মারামারি, ইগো, খারাপ লাগা, এই ঝগড়া, মনোমালিন্য, এগুলো আজকের পৃথিবীতে নিজেদের জায়গা থেকে কোন কোন জায়গাগুলো খুব ইনভ্যালিড মনে হচ্ছে, যে আমরা কি করছি? এই সমস্তগুলো আমার খুব ইনভ্যালিড মনে হয়। কোভিড আমাদের আবার শিখিয়ে দিয়ে গেছে, এবং তো তাড়াতাড়ি আমরা ভুলে গেছি। আমি অনেকটা উঁচুতে থাকি, 36 তলায় থাকি। কোভিড যখন এলো এবং পরবর্তী সময় আমার বাড়ি থেকে বালি ব্রিজ পরিষ্কার দেখতে পেতাম, কারণ পলিউশন পুরো কেটে গেছিলো, পরিষ্কার হয়ে গেছিলো। আমার বারান্দাতে পাখি এসে বসতে শুরু করেছিল, চোখের সামনে পাখি ঘুরে বেড়াতো, এবং সেই জায়গাটা থেকে আবার আমরা ফেরত চলে গেছি, আবার পলিউশন, আবার একিউআই লেভেল উঠে গেছে, সমস্ত কিছু। আমরা শিক্ষা নিতে চাই না। এই সমস্ত জিনিসগুলো অত্যন্ত আমার কাছে অন্তত খুব ইনকনসিকুয়েন্সিয়াল মনে হয়, ইনভ্যালিড মনে হয়, এবং সেই কারণে আমি আমার মতো করেই জীবনযাত্রা করি। আমি আমার মতো করে বাঁচি, আমার পরিবার, আমার বন্ধুবান্ধব, আমার মতো করে থাকি, এবং সেখানে কে কি বললো, কে কি ট্রোল করলো, কিচ্ছু যায় আসে না। আমার জীবনটা আমার জীবন, এবং আই অ্যাম আনসারেবল টু মাই ফ্যামিলি, টু মাই ফ্রেন্ডস, অ্যান্ড আই এম আনসারেবল টু মাই সেলফ। এবং সেইটা যদি সৎভাবে আয়নায় আমার একটা সবরে ডায়লগ ছিল, যে সবর না, সরি, আবর্ততে, সকালবেলা ঘুম থেকে উঠে আয়নায় দাঁড়িয়ে নিজের চোখে চোখ যদি না রাখতে পারো তাহলে আর কি হলো। সেটা খুব অন্তর থেকে বিশ্বাস করি। সেই কারণে এই ছোট ছোট ক্ষুদ্রতাগুলো আর কিছু কাজ করে না। সারা পৃথিবী বারবার করে বুঝিয়ে দিচ্ছে কি মুহূর্তের মধ্যে আমরা নিঃশেষ হয়ে যেতে পারি। যুদ্ধের আঁচ কিন্তু আরব ইন্ডিয়ান ওশান, আমাদের ভারতীয় সাগরেও এসে পৌঁছেছে। একটি ইরানিয়ান ভেসেল, হ্যাঁ, ইউএসের, এবং সেটা মানে যুদ্ধের আমরা বেসিক নর্মস সেগুলো ভুলতে বসেছি। আমি জানি না এই কথাগুলো বলা ঠিক কি, কিন্তু আমার জায়গা থেকে আমি অ্যাবসলিউটলি বলতে পারি যে একটা এক্সিবিশনের জন্য আসা একটা যুদ্ধজাহাজ ফেরত যাচ্ছিল, সেই যুদ্ধজাহাজকে মেরে ওই করে। আজকে যুদ্ধক্ষেত্রে আমরা দেখছি পাবলিক লাইফ ইজ বিং টার্গেটেড, হসপিটালস থেকে শুরু করে, এডুকেশন ইনস্টিটিউশন থেকে শুরু করে, কোথায় মানুষের বিবেক বুদ্ধি কোথায় যাচ্ছে। আমরা সকলে বলি যুদ্ধ নয়, যুদ্ধ নয়, যুদ্ধ নয়, অথচ সব থেকে বেশি যুদ্ধ করে যাচ্ছি আমরা, হয় মিসাইলস অথবা নিম্ন মানসিকতা। আমার মনে হয় দেখো কোথাও একটা হোপলেস আমরা সবাই হয়ে যাচ্ছি সব কিছুর ক্ষেত্রে। তবে তুমি যদি নিজে ঠিক থাকো তোমাকে কেউ ব্যাকাতে পারবে না, এবং আশেপাশে মানুষকেও ঠিক রাখার চেষ্টা করা উচিত। 100 বার বোঝাবে না, বুঝবে না, সেম কাজ আবার করবে, আবার 101 বার বোঝাবে, 102 বার বোঝাবে, একদিন না একদিন তো শুনবে। আর মানুষ ঠেকে শেখে। আমরা ঠেকে ঠোকে বা না থেকে ঠোকে যেভাবেই শিখি না কেন, মোট কথা শেখার এই যাত্রা চলতে থাকুক, এবং তার জন্য কি যেটা করতে হবে, ইস্কাবনের বিবিতে এই যারা দুজন যে কথাগুলো বললেন সেগুলোর ফল কিভাবে আসতে চলেছে সেটা জানবো, তাই একটু নিমন্ত্রণ জানি। 12ই মার্চ ছবি রিলিজ হচ্ছে, এইটুকুই বলবো যে আসুন ছবিটা দেখুন। খুব টান টান সহজ ছবি করার চেষ্টা করেছি আমরা, যে আপনারা এসে এনজয় করবেন। তো আশা করি ভালো লাগবে, ছবিটা দেখে অবশ্যই করে বলবেন কেমন লাগলো।